হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আজকে আমরা ডে 3-তে আছি ক্র্যাশ কোর্স 2023-24 এর। ওকে, তো আমরা লাস্ট দুদিন চ্যাপ্টার 1 পড়ছি, লিভিং ওয়ার্ল্ড ক্লাস 11-এর, সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে। আজকে আমরা পেজ 7, পেজ 8, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, জীবজগতে বৈচিত্র্য, এটা আমরা আজকে শেষ করব। আর লাস্ট দুদিন যেগুলো পড়িয়েছিলাম বাড়িতে পড়ছো তো? কমেন্ট করে বলো পড়ছো কিনা। ওকে, চলো। তো আমরা ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, জীবজগতে বৈচিত্র্য পড়ছিলাম। তো সেটা আমরা দেখছিলাম যে কোনো একটা অর্গানিজম, তার একটা নামকরণের প্রয়োজনীয়তা আছে। কেন নামকরণের প্রয়োজনীয়তা আছে? কেন নমেনক্লেচার করবে তুমি? যাতে সারা পৃথিবীতে সবাই এক ডাকে সেই অর্গানিজমটাকে চিনতে পারে। তো আমরা ম্যাঞ্জিফেরা ইন্ডিকা নিয়ে সেটার এক্সাম্পলও দেখেছি। তো আজকে আমরা কিছু রুলস পড়ব। কালকে বলছিলাম না যে নমেনক্লেচারের কিছু রুলস থাকে, তো আমরা আজকে কিছু রুলস পড়ব যে কিভাবে কি কি রুলস ফলো করে কোনো কিছুর নামকরণ বা নমেনক্লেচার করা হয়। ঠিক আছে, তো প্রথম যে রুল সেটা হচ্ছে যে ল্যাটিন হতে হবে নামটা। যে নামটা তুমি দিচ্ছ সেটা ল্যাটিন হতে হবে। দেখো, যেমন আমরা দেখেছি ম্যাঙ্গো, আম। আমের আমরা কি দেখেছি সায়েন্টিফিক নেম? ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। তো এখানে এই ম্যাঞ্জিফেরা ইন্ডিকা এরকম কেন নামটা? এটা তো এরকম নামও হতে পারো, ম্যাঙ্গো ইন্ডিয়া। তো ম্যাঙ্গো ইন্ডিয়া না হয়ে হঠাৎ ম্যাঞ্জিফেরা ইন্ডিকা এরকম কেন? এরকমই বা নাম কেন? তার কারণ হচ্ছে এটা কিন্তু ল্যাটিন নাম। ঠিক আছে, তো সায়েন্টিফিক নাম সবসময় এরকম ল্যাটিন হতে হবে, ল্যাটিন হতে হবে। এবার দেখো বলছে দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। মানে কি ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন? বাংলায় দেখো, এদের উৎপত্তি যেখানেই হোক না কেন নামগুলো ল্যাটিন শব্দে বা ল্যাটিন থেকে উদ্ভূত শব্দে রূপান্তরিত করা হয়। তার মানে কি? তার মানে যে অর্গানিজমটা সেটা হয়তো ইন্ডিয়ায় আবিষ্কার হয়েছে বা পাকিস্তানে আবিষ্কার হয়েছে বা বাংলাদেশে আবিষ্কার হয়েছে, যেখানেই হোক না কেন তার নামটা তোমাকে ল্যাটিন নামই দিতে হবে। আইদার তুমি ডাইরেক্ট ল্যাটিন নাম দিয়ে দিলে বা ল্যাটিন থেকে তুমি কোনো শব্দ চয়ন করলে, যেমন এখানে বলেছে ল্যাটিন থেকে উদ্ভূত শব্দে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে কিন্তু সায়েন্টিফিক নেম ল্যাটিনাইজ করতেই হবে। ল্যাটিন নাম না দিলে সায়েন্টিফিক নাম বৈধ হবে না। আর রিটেন ইন ইটালিক্স, রিটেন ইন ইটালিক্স কথাটার মানে কি? দেখো বাংলায় বলেছে বাঁকা হরফে লেখা হয়। তুমি কম্পিউটারে যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো তখন দেখেছো যে একদম পেজের ওপরে এরকম একটা আই থাকে, এরকম একটা আই বলে লেটার থাকে। তো তুমি যদি আইটাতে ক্লিক করো তাহলে তোমার লেখাটা বেঁকে যায়। মানে ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা এরম হয়ে গেল। এটা কি নোট করেছো কখনো? তো এইভাবে বাঁকিয়ে লেখাকে বলে কি বলে? ইটালিক্স। ইটালিক্সে তো তোমাকে এইভাবে ইটালিক্সে লিখতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো এই 3 নম্বর পয়েন্টটা, বোথ দ্য ওয়ার্ডস ইন আ বায়োলজিক্যাল নেম। বোথ দ্য ওয়ার্ডস মানে তো বুঝতে পেরেছো, একটা নাম ম্যাঙ্গিফেরা, একটা ইন্ডিকা, জিনাস আর স্পিসিস। তো এই দুটো ওয়ার্ডই when handwritten are separately underlined or printed in italics। বিজ্ঞানসম্মত নামের দুটি পদকেই হাতে লেখার সময় আলাদাভাবে নিম্নরেখিত করতে হবে এবং ছাপার সময় বাঁকা হরফে ছাপতে হবে। এই আলাদাভাবে নিম্নরেখিত কথাটা ভালো করে বোঝো। এখানেও যেটা বলেছে যে সেপারেটলি আন্ডারলাইন্ড অর প্রিন্টেড ইন ইটালিক্স। তো
তো এই ইটালিক্সে কিভাবে লিখতে হয় সেটা তো আমরা দেখলাম, কিন্তু এই ইটালিক্সে তুমি পরীক্ষায় লিখবে না, বা তুমি বোর্ডসের পরীক্ষায়ও লিখবে না, স্কুলেও লিখবে না, কোথাও লিখবে না, কারণ বেঁকিয়ে বেঁকিয়ে লেখা, সেটা খাতায় লেখা বা কোনো হার্ড কপিতে লেখা সেটা বৈধ নয়। কেন বলো তো? দেখো, আমার মনে হচ্ছে এটা বেঁকেছে, প্রপার ইটালিক্স হয়েছে আমি যেটা লিখলাম এটা, তোমার তো নাও মনে হতে পারে, তোমার তো মনে হতেই পারে যে ম্যাম এই এটা তো ঠিক বাঁকেনি, আটটু বাঁকলে ভালো হতো। তো এই জিনিসটা একমাত্র যখন আমরা কম্পিউটারের সোর্সে করি, তারপর সেটাকে আমরা প্রিন্ট করি, যাই করি, কিন্তু যখন তুমি সোর্সটা কম্পিউটার ইউজ করছো তখন একমাত্র তুমি এই ইটালিক্সে ব্যবহার করতে পারো বা ইটালিক্সে লিখতে পারো। কিন্তু যখন তুমি নিজে সেটাকে হাতে লিখবে, পরীক্ষায় লিখবে, তখন সেটা হবে এরকম, নিচে আন্ডারলাইন হবে। তখন তুমি বাঁকাতে তেড়াতে যেও না, নর্মাল লেখো যেরকম আমি লিখেছি এখানটায়, এইটা 1 নম্বর। তো এরকম জাস্ট দুটো আন্ডারলাইন করতে হবে, কিন্তু আন্ডারলাইনটা কিন্তু সেপারেট হবে। দেখো, এরকম করো না, একটা হতে পারে, অনেকে তোমরা ভুল করো এটা, এরকম আন্ডারলাইন করে দিলে, এরকম কিন্তু না, দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং। ম্যানজিফেরা নিতে একটা আন্ডারলাইন করবে এই যে এরকম, আরেকটা করবে ইন্ডিকার নিচে। সেই জন্যই বলেছি সেপারেটলি আন্ডারলাইন হবে ওয়েন হ্যান্ড রিটেন। নিম্নলিখিত আলাদাভাবে করতে হবে লেখার সময়, আর ছাপার সময় যেটা বললাম ইটালিক্সে বাঁকা হরফে ছাপতে হবে। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর রুল আর 3 নম্বর রুল বুঝে গেছি। আমি 3টাকে একের পরে করালাম কারণ একের সাথে 3-এর সামঞ্জস্য আছে, তাই তো। 2 নম্বর রুল দেখো বলেছে যে দ্য ফার্স্ট ওয়ার্ড সেটা হচ্ছে জেনাস, আর যেটা সেকেন্ড কম্পোনেন্ট বা সেকেন্ড ওয়ার্ড সেটা স্পেসিফিক এপিথেট। সেটা আমরা কালকেও পড়েছি, আমরা জানি। প্রথম শব্দটি গণ, দ্বিতীয় শব্দটি প্রজাতি। ম্যানজিফেরা হচ্ছে গণ বা জেনাস, ইন্ডিকা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। এটা আমরা কালকেও দেখেছি। আর বারবার বলছি, এই গণ আর প্রজাতি এই কথাগুলোকে কিন্তু ইংলিশটা শেখো যারা বাংলা মিডিয়ামে আছো। তোমাদের পরীক্ষায় কিন্তু গণ প্রজাতি না এসে জিনাস স্পিসিস আসার চান্স বেশি। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর রুল দেখো। এবার আমি সবসময় কিভাবে লিখছিলাম ম্যানজিফেরা ইন্ডিকা, দেখো এই যে ম্যানজিফেরা, এটার এমটা ক্যাপিটাল লিখছিলাম, তাই তো, এটার এমটা ক্যাপিটাল লিখছিলাম, বাকিটা স্মলে লিখছিলাম। কিন্তু ইন্ডিকা যতবার লিখেছি তুমি দেখেছো আমি আইটা ছোট হাতের ইউজ করেছি, স্মল লেটার। তো এরকমই হয়, জেনাস starts with a capital letter and specific epithet starts with a small letter. সেটাই এখানে ম্যানজিফেরা ইন্ডিকা এক্সাম্পলটা দিয়েছে। দেখো, বইয়ে কেন আন্ডারলাইন দেয়নি, কারণ বইয়ে ম্যানজিফেরা ইন্ডিকাটা বাঁকিয়ে লিখেছে না, ইটালিক্সে লিখেছে। তো তোমাকে এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে জানো? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে নিচে, which of the following is কারেক্ট অথবা ইনকারেক্ট, ট্রু ফলস, অনেক কিছু দিতে পারে। তো সেখানে তোমাকে একটা সাইন্টিফিক নেম 4টে অপশন দেবে। হতে পারে হয়তো একটা এরকম ডাইরেক্ট আন্ডারলাইন করে দিল পুরোটা, তো সেটা ভুল। বা হতে পারে হয়তো এই যে স্পিসিসটা ক্যাপিটাল আই দিল, তো সেটা ভুল হবে। জিনাসটা হয়তো স্মল এম দিয়ে শুরু করলো, ভুল হবে। তো এরকম করে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এক্সাম্পল কিন্তু দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, তো সেটাই বলেছে এখানে 4 নম্বর পয়েন্ট, যে গণগত নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে আর প্রজাতির নামটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তো আমরা একটা চলো এখানে এক্সাম্পল দেখিয়ে দিই, পরীক্ষায় তোমাকে কিভাবে কনফিউজ করবে। একটা অপশন তোমায় এটা দিল, একটা অপশন তোমায় এটা দিল, একটা অপশন তোমায় এটা দিল, একটা অপশন তোমায় এটা দিল। এরকম 4টে অপশন দিয়ে বললো which of the following is correct।
বলো কোনটা কারেক্ট হবে? 3 নম্বরটা কারেক্ট হবে। 1 ভুল, 2 ভুল, 4 ভুল, তাই তো? 1 ভুল কেন? কারণ ইন্ডিকার আইটা ক্যাপিটাল হয়ে গেছে। আমি বলেছি স্পিসিস সবসময় স্মল আই দিয়ে শুরু হবে। 2 ভুল কারণ আন্ডারলাইন করনি। 3 ঠিক কারণ ক্যাপিটাল লেটার রয়েছে ম্যাঞ্জিফেরাতে, স্মল লেটার দিয়ে শুরু রয়েছে ইন্ডিকাতে, দুটোর তলায় সেপারেটলি আন্ডারলাইন করা রয়েছে। 4 ভুল কেন? কারণ তুমি কন্টিনিউয়াস আন্ডারলাইনটা করেছো, কোনো সেপারেট আন্ডারলাইন করনি। এরকম, আর এটা কিন্তু এক্সাম্পল তোমার পরীক্ষায় শুধু ম্যাঞ্জিফেরা ইন্ডিকাই আসবে না, যে কোনো সাইন্টিফিক নেম তুলে দিয়ে এরকম এক্সাম্পল দিয়ে বলতে পারে, এখান থেকে এরকম প্রশ্ন আসে। আচ্ছা, এই যে যারা বাংলা মিডিয়ামের বাচ্চা আছো তারা এই যে ম্যাঞ্জিফেরা ইন্ডিকা কথাটা দেখো, এখানে তোমার বইতে বাংলায় লেখা আছে। এটা যতই বাংলায় থাকুক তোমার পরীক্ষায় আসার চান্স কিন্তু ইংলিশে, তাই এই ম্যাঞ্জিফেরা ইন্ডিকা বানানটা ইংরেজিতে শিখে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নিচ্ছ তো? ওকে, এবার কি বলছে যে ধরো একজন আবিষ্কার করলেন অর্গানিজমটা, তাই না? কেউ তো একটা অর্গানিজম, নতুন অর্গানিজম আবিষ্কার করে। আমও তো কোনো না কোনো দিন কেউ না কেউ আবিষ্কার করেছিল, তাই তো? তো এই আম অ্যাকচুয়ালি প্রথম এটার নামকরণ করেন, আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে উনি হলেন লিনিয়াস। উনি হলেন বিজ্ঞানী লিনিয়াস, ঠিক আছে? তো ওনার মনে হয়েছিল যে আমি যে একটা এরকম নতুন অর্গানিজমের নাম দিলাম, আবিষ্কার করলাম, তো আমার নামটাও এর নামের সাথে জুড়ে দেওয়া উচিত, তাই না? তাহলে সারা জীবন লোকে কি করে মনে রাখবে যে আমি এটার আবিষ্কর্তা? তাহলে আমার নামও কিন্তু সায়েন্টিফিক নামের সাথে কোথাও একটা জোড়া উচিত। তো এরমভাবে যদি যে আবিষ্কার করছেন তার নামটা তুমি সায়েন্টিফিক নামের সাথে জুড়তে চাও, তোমাকে কিভাবে জুড়তে হবে? তুমি তার নামের অ্যাব্রিভিয়েশন মানে কি, সংক্ষিপ্ত আকারে তোমাকে নামটা লিখতে হবে। সায়েন্টিফিক নামটা প্রথমে লিখে নিলে তারপরে দেখো, ওনার নাম ছিল লিনিয়াস, তো উনি এটাকে কিভাবে লিখলেন? উনি লিখলেন এই যে ম্যাঞ্জিফেরা ইন্ডিকা লিন। আমরা যদি খাতায় লিখি আমরা এভাবে লিখব, ম্যাঞ্জিফেরা ইন্ডিকা লিন। এই লিনটা হচ্ছে ওনার নামের অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? তো এইভাবে লিখতে হয়। তো তাই বলছে যে নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট। জীবটিকে প্রথম যে বিজ্ঞানী বর্ণনা করেছিলেন তার নাম প্রজাতিগত নামের শেষে, অর্থাৎ বিজ্ঞানসম্মত নামের শেষে বসবে। দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম, তাই না? বিজ্ঞানসম্মত নাম শেষ হলো, তারপরে তুমি লিখলে, বা বলতে পারো প্রজাতি বা স্পিসিসের নাম শেষ হলো, তারপরে তুমি লিখলে। অ্যান্ড ইজ রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এবং একটি সংক্ষিপ্ত আকারে লেখা হবে, ঠিক আছে? তাহলে এটা বুঝলে এই স্লাইডটুকু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এইবার হচ্ছে নামকরণের বা বাইনোমিয়াল নমেনক্লেচার যে ছিল তার যত রুলস সেটা শেষ হয়ে গেছে, ওটার ওই কটাই রুল, আর কিছু পড়তে হবে না, আর কিছু আসবে না। এবার আমরা জানবো ক্লাসিফিকেশন কাকে বলে। ক্লাসিফিকেশনকে বাংলায় কি বলে? শ্রেণীবিন্যাস। তো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এটা কি? ওকে, তো classification is the process by which anything is grouped into convenient categories based on some easily observable characters. শ্রেণীবিন্যাস হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তার মানেটা কি? তার মানেটা আমি আগে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা কুকুরকে দেখলে, তো তোমাকে আমি বললাম যে বাবা তুমি এই কুকুরটাকে আমাকে বলো তো, এটাকে ক্লাসিফাই করো তো। তো
তুমি কি বলতে পারো, তুমি ওকে একটা কুকুর দেখলে তুমি বলতে পারে যে এটা একটা কুকুর, ম্যাম এটা একটা কুকুর, ডগ। তো তুমি কি ভুল বললে? ভুল বললে না, একদম ঠিক। আবার যে একটু ধরো পড়াশোনা করেছে, সে বলল ম্যাম এটা একটা ম্যামেল, স্তন্যপায়ী। তাও তো ঠিক, কুকুর তো ম্যামেল বটে, তা ওকে যদি ম্যামেল কেউ বলে সেটা ভুল না। আরেকজন আরো একটু পড়াশোনা করেছে, সে বলল ম্যাম এটা হলো কার্নিভোরা, মাংস খায়, মাংস খায়, কার্নিভোরা। আরেকজন একটু কম পড়াশোনা করেছে, সে এত কিছু জানে না, সে বলল ম্যাম এটা একটা অ্যানিমাল, এটা একটা পশু। তো কোনো কথাই কি ভুল? কুকুরটাও ভুল না, ম্যামেলও ভুল না, কার্নিভোরাও ভুল না, এটা একটা পশু, এটা একটা অ্যানিমাল, সেটাও ভুল না। তো এগুলো কি? এই যে তুমি বলছো এটা কুকুর হতে পারে, এটা ম্যামেল হতে পারে, এটা কার্নিভোরা, এটা অ্যানিমাল। তো বেসিক্যালি এই কুকুরকে তুমি বেসিক্যালি ক্লাসিফাই করছো। কিভাবে ক্লাসিফাই করছো? যেটা অ্যানিমাল গ্রুপের মধ্যে পড়বে, বা এটা ম্যামেল গ্রুপের মধ্যে পড়বে, বা এটা কার্নিভোরা গ্রুপের মধ্যে পড়বে। তো এভাবে তুমি ক্লাসিফাই করতে পারো, শ্রেণীবিন্যাস করতে পারো। দেখো আমরা যে কোনো কিছুকে ক্লাসিফাই বা শ্রেণীবিন্যাস কেন করি? কারণ আমাদের সেটা নিয়ে পড়াশোনা করতে সুবিধা হয়, রিসার্চ করতে সুবিধা হয়। আমরা যখন রিসার্চ করি, গবেষণা করি একটা পার্টিকুলার অর্গানিজমকে নিয়ে, তুমি যদি নাই জানো যে ও কোন গ্রুপে বিলং করে, ওকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, তাহলে তুমি সেটা নিয়ে কাজ করবে কি করে? তো এইভাবে আমরা ক্লাসিফাই করে থাকি সব রকমের সজীব বা লিভিং অর্গানিজমকে। এখানে একটা কথা, ধরো তোমার কাছে একটা আননোন অর্গানিজম আমি দিলাম, আননোন, একদম জানো না তুমি কিছু, ঠিক আছে? এরকম একটা অর্গানিজম, তো এটা কি অর্গানিজম তুমি জানো না। তো আমি তোমাকে বললাম যে দেখো এটা একটা অর্গানিজম আমি পেয়েছি, এটা নিয়ে আমি রিসার্চ করতে চাই, তো তুমি আগে এটাকে ক্লাসিফাই করে দাও। তো তুমি এটাকে ক্লাসিফাই করবে মানে কি? তুমি এটাকে একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে ইনক্লুড করবে, সেটাই তোমার কাজ। যে তুমি এটা কি অ্যানিমাল বলবে না প্লান্ট বলবে? যদি অ্যানিমাল হয় তাহলে এটার কি ফাইলাম, এটা কি কর্ডাটা হবে, এটা কর্ডাটা নয়, নন কর্ডাটা, কর্ডাটা। যদি কর্ডাটা হয় তাহলে কি এটা ভার্টিব্রেট, বা এটা কি ম্যামেল, এটা কি রেপটিলিয়া, এটা বার্ড, এটা কি? এইভাবে তুমি কিন্তু এই জিনিসটাকে ক্লাসিফাই করতে পারো, একটা পার্টিকুলার শ্রেণীতে বা ক্লাসে একে ইনভলভ করতে পারো। দেখো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস কথাটা এসেইছে ক্লাস বা শ্রেণীর থেকে। তো তোমাকে আমি কেন বলছি তুমি ক্লাস 11-এ পড়ো, কেন আলাদা করে 11-এ তোমাকে পড়ানোর কি দরকার ছিল? তো 11-12 এক করে দিতে পারতো তো, একটা ক্লাস 10-এর পরে একটা 2 বছরের গ্রুপ, বা 1 থেকে 10 অবধি এতগুলো ক্লাস কেন? তার কারণ কিছু কিছু বয়সের বাচ্চাকে একটা পার্টিকুলার গ্রুপে ভাগ করে সেই মতন তাদেরকে পড়াশুনো করানো হয়। তো এই ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাসও একই ব্যাপার। বেশ কিছু অ্যানিমেলকে একটা পার্টিকুলার ক্লাসে, পার্টিকুলার গ্রুপে তুমি ইনক্লুড করে দিচ্ছ, যাতে তোমার সেটা নিয়ে কাজ করতে সুবিধা হয়। এইবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা কিসের উপর বেস করে তুমি করছো? সাম ইজিলি অবজারভেবল ক্যারেক্টার, যেটা বলেছে এখানে সহজে পর্যবেক্ষণযোগ্য কিছু বৈশিষ্ট্যের ওপর। এই যে তোমাকে আমি এটা আননোন অর্গানিজম দিলাম এখানটায়, তো তুমি একে কি করে ক্লাসিফাই করবে? তুমি তো এর কিছু লক্ষ্য করবে, তাই না? কি লক্ষ্য করবে? দেখো এটা যদি একটা উইং হয়, তুমি লিখতে পারো এটার উইং আছে। দেখো দুটো পা রয়েছে, তো লেখো দুটো পা রয়েছে। আর কি রয়েছে? দুটো চোখ রয়েছে, দুটো চোখ রয়েছে। তো এইভাবে তুমি আগে ওকে দেখলে, কিছু অবজার্ভ করলে, সেই অবজারভেবল ক্যারেক্টারগুলোর উপর ভিত্তি করে তুমি এবার ওকে বলতে পারো যে এর যখন উইং রয়েছে
তো মেবি এটা বার্ড ক্লাসিফাই করব, আমি মেবি একে আমি বার্ডে রাখবো। তো এইভাবে তুমি কিন্তু ইজিলি অবজার্ভ করে একটা আননোন অর্গানিজমকে একটা গ্রুপে ক্লাসিফাই করতে পারো। এইবার এই প্রত্যেকটা গ্রুপকে ট্যাক্সা বলে। কি মানে তার? যেটা বলছিলাম যে ধরো একটা কুকুরকে আমি তোমার রাস্তায় দেখে বললাম এটা কি, তো তুমি কুকুর বলছো, তো গ্রুপটা কুকুর, কুকুর গ্রুপে অনেকগুলো কুকুর পড়বে। আচ্ছা, কেউ যদি বলে যে এটা একটা ম্যামেল, তো কুকুর ডেফিনেটলি একটা ম্যামেল, কিন্তু কুকুর ছাড়াও আরো অনেক ম্যামেল রয়েছে। তো এই যে ম্যামেল একটা গ্রুপ, তাহলে কুকুর একটা গ্রুপ, ম্যামেল একটা গ্রুপ। কেউ বলছে ও মাংস খায়, ও কার্নিভোরা, তো কার্নিভোরার মধ্যে বাঘসিংহ পড়ছে, তাহলে কার্নিভোরাও একটা গ্রুপ, যেই গ্রুপে অনেক অর্গানিজম রয়েছে। কেউ বলছে ও অ্যানিমাল, তো অ্যানিমাল তো বিশাল বড় একটা গ্রুপ যেখানে প্রচুর লিভিং অর্গানিজম রয়েছে, কিন্তু অ্যানিমালও একটা গ্রুপ। তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, কোনোটাই ভুল কথা নয়। এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপকে ট্যাক্সা বলে। ট্যাক্সা, এই এক একটি দলকে ট্যাক্সা বলে। থ্যাংক গড যেখানে বাংলাতেও ট্যাক্সাই বলেছে, নয়তো কি না কি বলতো, আবার তোমাকে আবার পড়তে হতো ইংলিশে, কারণ ট্যাক্সাটাই কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে ট্যাক্সা বলে। তাহলে কুকুর যে গ্রুপটা সেটাও একটা ট্যাক্সা, ম্যামেল যে গ্রুপটা সেটাও একটা ট্যাক্সা, কার্নিভোরা যে গ্রুপটা সেটাও একটা ট্যাক্সা, অ্যানিমাল যে গ্রুপটা সেটাও একটা ট্যাক্সা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপকে তুমি ট্যাক্সা বলতে পারো। এছাড়া এখানে যে আরো এত কিছু লেখা রয়েছে এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু আসবে না, ঠিক আছে? এখানেও তাই একই জিনিস বাংলায়। আচ্ছা, এবার হচ্ছে যে ট্যাক্সোনমি কি। তো ট্যাক্সোনমি হচ্ছে ক্লাসিফাই করার প্রসেসকে বলে। মানে কি, তুমি ক্লাসিফাই তো করে দিলে, তুমি তো একটা আননোন জীব, যেমন ধরো এই এই যে জীবটা, একে দেখে আমি ক্লাসিফাই করলাম কি একে আমি কোন গ্রুপে রাখলাম, একে আমি বার্ডে রাখলাম, এভিস, বার্ডকে বলে এভিস, সেটা করলাম। তো তুমি ক্লাসিফাই তোকে করে দিলে, কিন্তু কিভাবে করলে, কি কি ক্যারেক্টার দেখে করলে, কোন উপায়ে করলে, সেইটাকে বলে ট্যাক্সোনমি, প্রসেস অফ ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমির বাংলা হচ্ছে বিন্যাসবিধি, কিন্তু দয়া করে যারা বাংলা মিডিয়ামে আছো তারা বিন্যাসবিধির সাথে সাথে এটাকে ট্যাক্সোনমিটাও শিখো, কারণ ট্যাক্সোনমি পরীক্ষায় আসার চান্স বেশি, ঠিক আছে? তো শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকেই বলে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। তো তুমি কি কি দেখে একটা জীবের তাকে একটা ক্লাসে ক্লাসিফাই করছো, সেটাই তো ট্যাক্সোনমি। দেখো কি কি হতে পারে। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, জীবের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন। এই যে প্রাণীটা আমি দেখেছি, এটার বাহ্যিক গঠন হচ্ছে এইগুলো যেগুলো আমি লিখলাম, বাইরে থেকে তুমি এগুলো দেখতে পাচ্ছ। অভ্যন্তরীণ গঠন কি করে দেখবে, তুমি এর বডির মধ্য থেকে কিছুটা সেল বা টিস্যু বের করে নাও, করে সেটাকে স্টাডি করো, সেটা হচ্ছে ওর অভ্যন্তরীণ গঠন। বা দেখতে পারো ওর কোনো অর্গান, কি কি অর্গান আছে ওর, সেগুলো হচ্ছে ওর অভ্যন্তরীণ গঠন, ইন্টারনাল স্ট্রাকচার, অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল। তুমি ওর বডি থেকে একটা সেল বের করে নাও, করে সেটাকে মাইক্রোস্কোপে দেখো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো। ডেভেলপমেন্ট প্রসেস, বিকাশ পদ্ধতি, এটা কিভাবে বড় হচ্ছে। ছোট ছিল, তুমি অনেকদিন এখন বাড়িতে এনে এটাকে রাখলে, খেতে টেতে দিচ্ছ, দেখছো দিব্যি বেশ বড় হচ্ছে, গ্রোথ হচ্ছে। তো সেই প্রসেসটাও কিভাবে বড় হচ্ছে, কতটা করে বড় হচ্ছে, কত সেন্টিমিটার করে বাড়ছে, সেগুলো খাতায় নোট ডাউন করো। ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজমস, জীবের প্রয়োজনীয় বাস্তুতান্ত্রিক তথ্য, মানে কোথায় থাকে, কি খায়, কিরকম হ্যাবিট, ওর কি করে, ভয় পায় কিনা, কাউকে শিকার করে খায় কিনা, কেমন করে খায়, মাংস খায় না মাছ খায় না ভেজিটেবল খায়, সব ইনফরমেশন। এগুলোই কি করছে, ফর্ম দ্য বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমিক স্টাডিজ। এগুলোই আধুনিক বিন্যাসবিধি অধ্যয়নের ভিত্তি গঠন করে। তো এই
স্টেপগুলো দেখে, এই ফিচারগুলো দেখে তুমি একটা অর্গানিজমকে একটা পার্টিকুলার গ্রুপে ক্লাসিফাই করতে পারছো। আর এই যে প্রসেসটা, যে প্রসেসের মধ্য দিয়ে, লম্বা প্রসেসের মধ্য দিয়ে তুমি গেলে, এত কিছু চেক করলে তুমি কত কষ্ট করে, সেটাকে বলছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কেন? কারণ আলটিমেটলি তুমি কোন না কোনো ট্যাক্সায় একে অন্তর্ভুক্ত করছো। ট্যাক্সা কি বলেছি? গ্রুপ। তো তুমি যদি একে এভিস বলো, বার্ড বলো, দ্যাট ইজ অলসো আ গ্রুপ। তো সেই ট্যাক্সায় কিছু না কিছুতে অন্তর্ভুক্ত করছো বলে এই প্রসেসটাকে বলছে ট্যাক্সোনমি। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলেছে যে ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার আর দ্য প্রসেসেস দ্যাট আর দ্য বেসিস অফ ট্যাক্সোনমি। বিন্যাসবিধি বা ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয়গুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্যের বিবরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ, নামকরণ। এটার কি মানে? আবার আমি এখানে ওই বিদঘুটে জন্তুটা আঁকি, এটা তুমি পেয়েছো। তোমাকে আমি বলেছি একে তুমি ক্লাসিফাই করো, নানা রকম প্রসেস ফলো করে ট্যাক্সোনমির মধ্য দিয়ে যাও, সব প্রসেস দেখো, নিয়ে তুমি ওকে একটা কোনো না কোনো গ্রুপে ফেলে ক্লাসিফাই করে তবে আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে? তো এক্ষেত্রে প্রথম তুমি কি করবে? ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে বৈশিষ্ট্যের বিবরণ, যেটা আমরা আগের সাইডে দেখেছি। কি কি দেখেছি? যে উইং আছে, তাই তো, আই আছে, তাও কটা আই? দুটো। ঠ্যাং আছে, লেগ কটা? দুটো। এইভাবে তুমি সমস্ত বৈশিষ্ট্য লিখছো। ইন্টারনাল ফিচারও লিখতে পারো, সেল কেমন, কোষ কেমন, সব লিখছো। তো এটাকে বলে ক্যারেক্টারাইজেশন। তুমি একটা জীবকে প্রথমেই ক্যারেক্টারাইজ করছো, বৈশিষ্ট্যগুলো লিখছো। লেখার পরে তুমি কি করবে? সেগুলো লেখার পরে তুমি বুঝতে পারবে, আচ্ছা এর এটা আছে, এর এটা আছে, এর এটা আছে, তাহলে এটা এই, তাহলে এটা বার্ড বা এভিস। ঠিক আছে? তো তুমি মনে হচ্ছে তোমার এটা হতে পারে, তো এটাকে তুমি আইডেন্টিফাই করছো, এটাকে বলে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। শনাক্ত করলে যে এটা বার্ড হতে পারে, আইডেন্টিফাই করলে, তারপরে কি? তারপর তোমার ওকে প্লেস করতে হবে একটা পার্টিকুলার গ্রুপে। তো তুমি সেই গ্রুপটাই হচ্ছে ওর বার্ড গ্রুপ। বার্ড গ্রুপ, বার্ড গ্রুপে তুমি ওকে প্লেস করে দাও। তো তাকে কি বলছে? ক্লাসিফিকেশন, গোষ্ঠীভুক্তকরণ। তুমি এখন জেনে গেছো যে এটা একটা বার্ডই, তো ওকে বার্ড গ্রুপে তুমি বসিয়ে দাও। লাস্ট কাজ তোমার কি? নাম দেওয়া, নমেনক্লেচার বা নামকরণ। এবার তোমার লাস্ট কাজ হচ্ছে ওর একটা ভালো সুন্দর দেখে নাম দেওয়া। তো সেই নাম দেওয়ার জন্য কি কি তোমাকে ফলো করতে হবে সেটা তুমি জানো। তো এই নমেনক্লেচারের নানা রকম রুলস ফলো করে এবার তুমি এর একটা নিজের ইচ্ছে মতো নাম দিতে পারো। ঠিক আছে? তো এইভাবেই তুমি ট্যাক্সোনমি করতে পারো। সো দিজ আর দ্য বেসিক টু ট্যাক্সোনমি, দিজ আর দ্য বেসিক্স অফ ট্যাক্সোনমি। ঠিক আছে? তাহলে ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয় যদি বলে সেটা হচ্ছে এইগুলো, যেটা আমি তোমায় এখন বললাম। এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড কিন্তু। ঠিক আছে? এখানে যতটুকু বলেছি এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, এই প্যারা দুটো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, কিচ্ছু দরকার নেই পড়ার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আরেকটা টার্ম আমাদের শিখতে হবে, সিস্টেমেটিক্স। আচ্ছা, তোমরা আমাকে কেউ কেউ বলছো যে এই হাইলাইট করার যে ইঙ্কটা আমি ইউজ করছি এটা চেঞ্জ করতে। সত্যিই তাই, এটা ভীষণ ডিপ, তার জন্য হয়তো লেখাটা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক কথা, এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, কারণ আমি যেভাবে যেই সফটওয়্যার ইউজ করে এই কাজটা করছি তাতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে এটা, আর কিছু পাচ্ছি না অপশন। আমি দেখছি কি যদি কিছু করা যায় আমি নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো সিস্টেমেটিক্স মানে কি? সেটা হলো, ধরো আমি বললাম আচ্ছা তুমিও একটা অ্যানিমাল, ঘোড়াও একটা অ্যানিমাল, তো তোমার সাথে ঘোড়ার সম্বন্ধ কি? কি রিলেশন আছে? তুমি বলতে পারো যে ম্যাম আমিও ম্যামেল, ঘোড়াও ম্যামেল। তো তোমার আমি বলবো যে ঠিক আছে দুজনেই ম্যামেল, ঠিক আছে, কিন্তু তার মানে যখন দুজনেই যখন ম্যামেল, দুজনের পূর্বপুরুষ কিন্তু সেম, কোনো না কোনো পূর্বপুরুষ ছিল। ধরো এখানে কোনো না কোনো পূর্বপুরুষ ছিল, অ্যানসেস্টার,
তার থেকে TOR, তার থেকে দুটো লাইন বেরিয়েছে, একটায় হর্স হয়ে গেছে আরেকটায় হিউম্যান হয়ে গেছে। তো সে কে এদের অ্যানসেস্টার ছিল, কার থেকে এরা আলাদা হয়েছে, এই পুরো জিনিসটা তুমি আমাকে দেখে বলে দাও। এটাকে এদের সাথে কি সম্পর্ক, আমাদের এই অ্যানসেস্টারদের সাথে ঘোড়ারই বা কি সম্পর্ক, আমাদেরই বা কি সম্পর্ক, বা আমরা আর ঘোড়ারা কিভাবে কানেক্টেড, সেটা তুমি আমাকে বলে দাও। তো এই যে প্রসেসটা, এটাকে বলে সিস্টেম্যাটিক্স। সেই জন্যই বলছে human beings were since long not only interested in knowing more about different kinds of organisms and their diversities, but also the relationship among them. বহুদিন আগে থেকেই মানুষ যে কেবলমাত্র বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং এদের বৈচিত্র্য সম্পর্কে জানতেই আগ্রহী ছিল এমন নয়, এইসব জীবদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের বিষয়ে জানতেও তারা আগ্রহী ছিল। মানে যেমন এখানে এক্সাম্পল দিলাম, ঘোড়ার সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক কি, কে বা আমাদের কমন অ্যানসেস্টার। This branch of study was referred to as systematics. তাহলে জীববিদ্যায় এই বিষয়ক অধ্যয়নের শাখাকে সিস্টেম্যাটিক্স বলে। ঠিক আছে? The word systematics is derived from the Latin word systema. এই সিস্টেম্যাটিক্স ওয়ার্ডটা কোথা থেকে এসেছিল? সিস্টেমা থেকে এসেছিল। সিস্টেম্যাটিক্স শব্দটা এসেছিল সিস্টেমা থেকে। সিস্টেম্যাটিক শব্দটাই ল্যাটিন শব্দ সিস্টেমা থেকে উদ্ভূত। ঠিক আছে? which means সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস। এটার মানে কি? সজীব বস্তুর সুসংবদ্ধ সজ্জাক্রম। ঠিক আছে? মানে তুমি একটা পার্টিকুলার অর্গানিজমকে একটা পার্টিকুলার অর্ডারে রাখছো, একটা পার্টিকুলার গ্রুপে রাখছো। ফার্স্ট এটা একটা অ্যানিমাল, দেন এটা একটা ম্যামাল, তারপরে এর একটা জিনাস রয়েছে, তারপর এটা একটা স্পিসিস রয়েছে। তো এই একটা সজ্জাক্রমে তুমি ওকে সুন্দর করে রাখছো, একটা পার্টিকুলার গ্রুপে রাখছো। সেটাই হচ্ছে সিস্টেমা কথাটার মানে। লিনিয়াস ইউজড সিস্টেমা ন্যাচারা অ্যাজ দ্য টাইটেল অফ হিজ পাবলিকেশন। তো এই সিস্টেম্যাটিক্স কে আবিষ্কার করেছিলেন? এই লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন। তো উনি আবিষ্কার করে কি করেছিলেন? এটা নিয়ে একটা পেপার লিখেছিলেন, বড় বই লিখেছিলেন। সেই বইটাকে উনি পাবলিকেশন করেছিলেন। সেই বইটার যে উনি যখন পাবলিকেশন করেন, তো তার তো একটা নাম দিতে হবে, তাই না? তো উনি অ্যাকচুয়ালি তার শিরোনাম দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন ওনার পাবলিকেশনটার। কি দিয়েছিলেন? সিস্টেমা ন্যাচারা। সিস্টেমা ন্যাচারা হচ্ছে একটা ল্যাটিন কথা। ঠিক আছে? তো সিস্টেম্যাটিক্স টেকস ইনটু অ্যাকাউন্ট এভলিউশনারি রিলেশনশিপস বিটুইন অর্গানিজম, সেটা আমরা এতক্ষণে জেনে গেছি। সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলো সিস্টেম্যাটিক্সের অন্তর্ভুক্ত রয়েছে। বিবর্তনগত, এই যে কে অ্যানসেস্টার ছিল ঘোড়ার বা কেই বা অ্যানসেস্টার ছিল আমাদের, তার থেকে আমরা একবারে তো লাফিয়ে মানুষ হয়ে যায়নি বা একবারে লাফিয়ে ঘোড়া হয়ে যায়নি, মাঝে আরো এসেছে অনেক অর্গানিজম। তো এই সবার মধ্যে সম্পর্ক, এই সবার মধ্যে যে একটা কানেকশন, সেটাই হচ্ছে সিস্টেম্যাটিক্স, সেটাই হচ্ছে বিবর্তন। তো যে কোনো ধরনের বিবর্তনকে নিয়ে আলোচনা করে হলো সিস্টেম্যাটিক্স। আজকে এই অবধি রয়েছে আমাদের। আবার আমরা কালকে আসবো নতুন লেকচার নিয়ে। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি আমার কাছে পার্সোনালি আমার অনলাইন ব্যাচে অ্যাফোর্ডেবল প্রাইসে বায়োলজি পড়তে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে? ক্রিস্প নোটস নিয়ে নাও, নিজের মতন করে পড়তে থাকো। আমরা কিন্তু এমসিকিউও করবো চ্যাপ্টার শেষ হলে। আজকে তাহলে আসি, কালকে আমরা আসি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।